সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। দীর্ঘ 2 বছর হতে চলল আমরা স্কুল কলেজের মুখ দেখিনি। প্রায় বহুদিন, অর্থাৎ অতিমারি পরিস্থিতি যবে থেকে শুরু হয়েছে তবে থেকে স্কুল কলেজের দরজা বন্ধ। সেক্ষেত্রে আমরা এই উদীয়মান অনলাইন শিক্ষা পদ্ধতির মধ্যে দিয়ে নিজেদেরকে অভ্যস্ত করে তুলেছি। তবে আসার কথা আগামী 16ই নভেম্বর থেকে স্কুল খুলতে চলেছে। তবে ততদিন পর্যন্ত আমাদের এই অনলাইন পড়াশোনার মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। এবং আজ যে বিষয় নিয়ে আলোচনা করা হবে, অবশ্যই সময় যেহেতু খুব সীমিত থাকে, সেক্ষেত্রে একেবারে সাবজেক্টে আসার চেষ্টা করব। অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে, ইকোনমিক্স, দ্বাদশ শ্রেণীর ইকোনমিক্স, এবং যিনি রয়েছেন স্যার প্রাঞ্জল দেব। প্রথমেই স্যার সিটিভিএনে আপনাকে অনেক অনেক স্বাগত। এর আগে বহুবার তোমরা স্যারের ক্লাস করেছো এবং অবশ্যই গত একটি অনুষ্ঠানে স্যার মার্কেট একটি চ্যাপ্টার পড়িয়ে গিয়েছিল এবং সেটা সম্পূর্ণ হয়নি, যেহেতু সীমিত খুব সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করতে হয়। সেক্ষেত্রে ওই যতটুকু বাকি রয়েছে সেখান থেকে আজকে পড়ানো হবে। এবং অবশ্যই তোমরা এই চ্যাপ্টারের ওপর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলতে পারো। কারণ মার্কেট কিন্তু, অর্থাৎ বাজার, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে বুঝলে এরপরে যারা ইকোনমিক্স নিয়ে পড়বে, অর্থাৎ কলেজে বা এরপর, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে সাধারণ ধারণা থাকলে সুবিধে হবে। আজকে অবশ্যই সরাসরি ক্লাসে আসার চেষ্টা করব। স্যার যেখান থেকে বাকি ছিল সেখান থেকেই শুরু করব। হ্যাঁ, তো আগের রবিবার দিনে আমি করিয়েছিলাম পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে একটা চ্যাপ্টার আছে তোমাদের ক্লাস 12-এ, চ্যাপ্টার 10। তো এইখানে তোমাদের যেটা আছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, আর একটু আমি প্রথমে বেসিকটা একবার বলে দিচ্ছি। পূর্ণ প্রতিযোগিতার বাজার মানে কি বলেছিলাম না, যে বাজারে বহু সংখ্যক ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি থাকে এবং বাজারে সমজাতীয় দ্রব্য বিক্রয় হয়, সেই বাজারকে বলা হচ্ছে কি এখানে পূর্ণ প্রতিযোগিতার বাজার। তো এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দাম কি করে নির্ধারিত হয় সেইটা বুঝিয়েছিলাম, এবং স্বল্পকালীন সময় কিভাবে ভারসাম্য উৎপাদন সৃষ্টি হয় সেটা গতদিন আমি বলেছিলাম। এরপরে আমি কিছু আগের দিন ইম্পর্ট্যান্ট কোশ্চেনও বলে দিয়েছিলাম, যেগুলো এখানে আসে 5 নম্বরের কোশ্চেন। তো সেইখান থেকে আমি কিছু জিনিস আজকে আমি তোমাদের বলে দেবো। তো এইখানে ফার্স্ট যেটা রয়েছে, মানে গতদিনের পরের থেকে স্টার্ট করছি আজকে। আগের দিন বলেছিলাম স্বল্পকালীন ভারসাম্য বা উৎপাদন কিভাবে সৃষ্টি হয় সেইটা। আজকে একটা কোম্পানি কখন মুনাফা হবে, অতিরিক্ত মুনাফা হবে, কিংবা স্বাভাবিক মুনাফা হবে, কিংবা ক্ষতির সম্মুখীন হবে কখন, সেইটা নিয়ে আলোচনা করব। তো এইখানে সেটা আমি দেখাচ্ছি, দেখো। পূর্ণ প্রতিযোগিতার বাজারে অতিরিক্ত মুনাফা স্বাভাবিক মুনাফা এবং ক্ষতি, এই তিনটে জিনিস কখন ঘটছে সেইটা নিয়ে এখন আমি আলোচনা করব। তো এইখানে আমি প্রথমে বলেছিলাম গত দিনে যে ভারসাম্য স্তরে পূর্ণ প্রতিযোগিতার বাজারে যে দুটো শর্ত সম্মুখীন হয় পূর্ণ প্রতিযোগিতার বাজারে, সেইগুলো শর্তগুলো কি কি সেইগুলো আগে একবার বলে নিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। একটা বলেছিলাম P = MC, অর্থাৎ দ্রব্যের দাম প্রান্তিক ব্যয় যে রয়েছে সেটার সমান হয়, এবং এটা হচ্ছে প্রথম শর্ত। এবং দ্বিতীয় শর্ত যেটা আছে সেটা হচ্ছে MCর পরিবর্তনের হার MR এর তুলনায় বেশি। অর্থাৎ যে কোনো বাজারে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে ফার্মে যে স্বল্পকালীন ভারসাম্য হয়, এই স্বল্পকালীন ভারসাম্যের শর্ত হলো এই দুটো। তো এইখানে এই দুটো নিয়ে তো তোমার স্বল্পকালীন ভারসাম্যটা নির্ধারণ হচ্ছে। এইবারে এই যে ভারসাম্যটা যে নির্ধারণ হলো, এটা আমি একটা ছবি দিয়েও বলেছিলাম, এই এমসি কার্ভ। তো এইখানে ভারসাম্য হচ্ছে, কারণ এইখানে এটা যদি পি হয় আর এটা যদি এমসি রেখা হয়, তাহলে ভারসাম্য উৎপাদন হবে এই জায়গাতে, কারণ এই বিন্দুতে P = MC হচ্ছে, এবং এইখানে MC যেটা আছে সেইটা
এই এমআর কার্ভের থেকে বেশি হারে পরিবর্তন হচ্ছে, তাই জন্য এখানে ভারসাম্যটা নির্ধারণ হচ্ছে। কিন্তু এই পয়েন্টে কি হচ্ছিল না, পি ইকুয়ালস টু এমসি হলেও প্রথম শর্তটা পূরণ হলেও দ্বিতীয় শর্তটা কিন্তু পূরণ হচ্ছিল না, কারণ এমসিটা এখানে হ্রাস পাচ্ছিল। কিন্তু আমার শর্ত কি ছিল না, এমসির পরিবর্তনের হারটা হবে কি না এমআরের থেকে বেশি। তার কারণ কি এইখানে ফার্ম অতিরিক্ত মুনাফা বা সর্বাধিক মুনাফা লাভ করতে পারবে আর কি। তো তাই জন্য এফ বিন্দুতে ভারসাম্য উৎপাদন হচ্ছে। এইবারে এই ভারসাম্য উৎপাদন হলো ধরো 100 ইউনিট। তো এই ভারসাম্য উৎপাদনে একটা ফার্ম কীরকম পরিস্থিতি দিয়ে যাবে, অর্থাৎ অতিরিক্ত মুনাফা লাভ করবে না স্বাভাবিক মুনাফা লাভ করবে নাকি ক্ষতির সম্মুখীন হবে, এইটা এখন আমি দেখাবো এই ভারসাম্য উৎপাদন স্তরে কি হচ্ছে। তো এইখানে এই যে ভারসাম্য উৎপাদন হলো, এইখানে আমি ক্ষতি না স্বাভাবিক মুনাফা নাকি অতিরিক্ত মুনাফা হবে এটা যদি আমি দেখতে চাই, তাহলে কিন্তু আমাকে এখানে গড় ব্যয়ের কনসেপ্টটা কিন্তু আনতে হবে এবং গড় ব্যয় রেখাটাকে দেখাতে হবে। তো এইখানে গড় ব্যয় যেটা রয়েছে, গড় ব্যয় মানে কি একক পিছু ব্যয়, অর্থাৎ একটা দ্রব্য উৎপাদনের জন্য একক পিছু একটা দ্রব্যের জন্য আমার যে খরচাটা হচ্ছে সেটাই হচ্ছে এখানে কি গড় ব্যয় বা অ্যাভারেজ কস্ট। তো এইখানে গড় ব্যয়ের মাধ্যমে কিন্তু আমি এই তিনটে পরিস্থিতি বুঝতে পারবো। তো ডাইরেক্ট আমি এবার এখানে এই কার্ভটা থেকেই আমি কি এই তিনটে কনসেপ্ট কখন কখন হবে সেটা আমি বলছি। দেখো, ফার্স্ট দেখাচ্ছি অতিরিক্ত মুনাফা কখন হয়। বা ইংলিশে এটাকে বলা হয় সুপার নর্মাল প্রফিট। সুপার নর্মাল প্রফিট বা অতিরিক্ত মুনাফা কখন হবে সেইটা যদি আমি দেখি, তাহলে আমি এই কার্ভটাই এখানে আঁকছি আর একবার। এইখানে এআর ইকুয়ালস টু এমআর, যেহেতু পূর্ণ প্রতিযোগিতার বাজারে বলেছিলাম দ্রব্যের দাম প্রান্তিক আয় এবং গড় আয়ের সমান হয়। তার কারণ কি না, যেহেতু পূর্ণ প্রতিযোগিতার বাজারে দ্রব্যের দামটা স্থির থাকে, যাই পরিমাণ দ্রব্য বিক্রয় করো না কেন একক পিছু দামটা কিন্তু এখানে স্থির। তো এইটা যদি এখানে পি যদি এখানে এটা হয় মানে দ্রব্যের দাম যদি হয় এবং এমসি কার্ভটা যদি এরকমভাবে ওঠে এবং যদি অ্যাভারেজ কস্ট যে কার্ভটা রয়েছে সেটা যদি তোমার এইরকমভাবে যায়, এই মিনিমাম পয়েন্টটা এরকম টাচ করে যদি ওঠে অ্যাভারেজ কস্ট কার্ভটা, তাহলে কি দেখা যাচ্ছে, এই যে উৎপাদন স্তরটা হলো 100 একক, এই 100 এককের সাপেক্ষে দেখা যাচ্ছে গড় ব্যয় অর্থাৎ এসি কার্ভে যেহেতু এখানে ছেদ করে গেছে, ধরো কস্ট হচ্ছে এই জায়গাটায়, অর্থাৎ এইখানে কি দেখা যাচ্ছে দ্রব্যের দামটা বেশি রয়েছে এবং একক পিছু যে দাম রয়েছে সেইটা কিন্তু কম রয়েছে, অর্থাৎ এখানে পি গ্রেটার দ্যান এসি হচ্ছে। সুতরাং দ্রব্যটা তৈরি করতে খরচা হচ্ছে কিন্তু শুধুমাত্র এইটুকু পর্যন্ত এবং দামটা পাচ্ছে কোথায় না এইখানে, অর্থাৎ এইটুকু অংশ সে অতিরিক্ত পাচ্ছে। তাই জন্য এই অংশটা যে হচ্ছে এই জায়গাটাকে আমাকে বলা হবে কি অতিরিক্ত মুনাফার অংশ। এটা যদি এফ পয়েন্ট দিয়ে ডিনোট করি এবং এটা যদি আমি জেড পয়েন্ট দিয়ে ডিনোট করি, তাহলে আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গুলার সি জেড এফ পি এই অঞ্চলটায় ফার্ম কিন্তু অতিরিক্ত মুনাফা অর্জন করবে। তো এইখানে অতিরিক্ত মুনাফা কখন হবে, তাহলে যদি পি গ্রেটার দ্যান এসি হয়, অর্থাৎ দ্রব্যের গড় ব্যয় যদি দ্রব্যের দামের থেকে কম থাকে তবে কিন্তু সেক্ষেত্রে ফার্ম অতিরিক্ত মুনাফা লাভ করবে। তো এইভাবে একটা ফার্ম অতিরিক্ত মুনাফা লাভ করছে না কিনা সেটা কিন্তু সহজেই বোঝা যায়। তো এইখানে তোমাদের আরেকবার বলে দিচ্ছি, খেয়াল রাখতে হবে যে গড় ব্যয়টা কোন পজিশনে রয়েছে, অর্থাৎ দ্রব্যের দামের থেকে কম রয়েছে নাকি বেশি রয়েছে। যদি পি গ্রেটার দ্যান অর্থাৎ দ্রব্যের দামটা বেশি এবং গড় ব্যয়টা যদি কম হয় তাহলে কিন্তু একটা ফার্ম অতিরিক্ত মুনাফা লাভ করে। যে কোনো ফার্মই কিন্তু এই জিনিসটাই চাইবে। তুমিও যদি কোনো ব্যবসা করো তুমি কিন্তু এটাই চাইবে যে তোমার উৎপাদন ব্যয় যেটা হচ্ছে তার থেকে যেন তুমি বেশি দাম ধার্য করতে পারো এবং মার্কেট থেকে যাতে বেশি দাম পাও, তবেই কিন্তু তোমার মুনাফাটা কিন্তু হবে। যে কোনো ব্যবসায়িক
মেন টার্গেট কিন্তু এটাই থাকে সর্বদা। তো অতিরিক্ত মুনাফার কনসেপ্টটা কিন্তু এখন আমি বলে দিলাম। এরপরে যেটা রয়েছে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ স্বাভাবিক মুনাফা কিভাবে হচ্ছে সেটা এখন আমি বলছি। স্বাভাবিক মুনাফার ক্ষেত্রেও গড় ব্যয় যেটা রয়েছে সেই জিনিসটা দেখতে হয়। এখন যেটা হবে 2 নম্বরে স্বাভাবিক মুনাফা, অর্থাৎ নর্মাল প্রফিট। বাজারে চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে যেরকম ভারসাম্য দাম সৃষ্টি হয়, ঠিক সেরকমই বাজারে ডিমান্ড সাপ্লাইয়ের যদি চেঞ্জ হয় তখন কিন্তু দ্রব্যের দামও কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটে। এই হ্রাস বৃদ্ধি ঘটার সময় যদি তোমার এরকম কোনো জিনিস ঘটে, দেখো কি হচ্ছে। এই কনসেপ্টটা যেরকম আছে এআর ইকুয়ালস টু এমআর, ওটা সেম থাকবে। এই হচ্ছে এমসি রেখা। এইখানে ভারসাম্য সৃষ্টি হয়েছে। তার কারণ কি আমি বলেছিলাম এইটাতে, যে যেখানে এমসি রেখাটা ঊর্ধ্বমুখী হয় সেখানে ভারসাম্য সৃষ্টি হয়, অর্থাৎ এই এফ বিন্দু যেটা রয়েছে এই এফ বিন্দুতে ভারসাম্য সৃষ্টি হয়েছে। এইবারে ধরো আগে যে দামটা ছিল সেই দামের থেকে এখন দামটা কমেছে, কোনো কারণে কমে গেছে, হয় ডিমান্ড হ্রাস পাওয়ার জন্য, বা ধরো যোগান তোমার বৃদ্ধি পেয়েছে, বা কোনো একটা কারণে ধরো দ্রব্যের দামটা কমে গেছে। তাহলে কি যদি হয় এরকম পজিশন যদি সৃষ্টি হয়, এই এমসি কার্ভটা যেখানে ভারসাম্য সৃষ্টি হয়েছে সেখান দিয়েই যদি তোমার এসি কার্ভটা যায়, অর্থাৎ গড় ব্যয়ও যা সেখানে কিন্তু দ্রব্যের দামটা সেম হয়ে গেছে, অর্থাৎ এইখানে কিন্তু দেখা যাচ্ছে এখন পি ইকুয়ালস টু এসি, অর্থাৎ একটা দ্রব্যের দাম যা সেই দ্রব্যের দামটাই কিন্তু গড় ব্যয়ের সমান, অর্থাৎ দ্রব্যটা উৎপাদন করতে যে পরিমাণ খরচা হচ্ছে সেই পরিমাণে কিন্তু এখানে দাম পাওয়া যাচ্ছে। ধরো এই পেনটা যে রয়েছে এই পেনটার দাম যদি 3 টাকা হয়, এখানে দেখা যাচ্ছে কি পেনটা তৈরি করতেও 3 টাকা খরচা হয়েছে। তাহলে এইখানে ফার্মের কিন্তু কোনো মুনাফা হলো না, মানে অতিরিক্ত মুনাফা কিন্তু হলো না, অর্থাৎ এইখানে তোমার নো প্রফিট নো লস। অর্থাৎ তাই এই যে এফ বিন্দুটা রয়েছে এই এফ বিন্দুকে বলা হচ্ছে কি না লাভ না ক্ষতির বিন্দু। না লাভ না ক্ষতির বিন্দু। তার কারণ কি এই বিন্দুতে আমি কি বললাম না, যেই দামে দ্রব্যটা বিক্রি করছে সেই দামেই দ্রব্যটা উৎপাদনও করছে, অর্থাৎ খরচা এবং দ্রব্যের দাম দুটোই ইকুয়াল, পি ইকুয়ালস টু এসি। তাই জন্য এইখানটাকে এই বিন্দুটাকে বলা হয় না লাভ না ক্ষতির বিন্দু। তো এইখানে তোমাদের এর আগে একটা চ্যাপ্টার রয়েছে 9 নম্বর চ্যাপ্টার, তো সেইখানে তোমাদের এরকম ছোট কোশ্চেনে আসতে পারে যে না লাভ না ক্ষতির বিন্দু কোনটাকে বলা হবে। তো যেইখানে এসি ইকুয়ালস টু পি হয়, বা এসি ইকুয়ালস টু দেখো এখানে এমসি হয়েছে, এসি ইকুয়ালস টু এমসি হয়েছে, ইকুয়ালস টু যদি পি হয় তাহলে সেই রকম পজিশানকে কিন্তু তোমার বলা হবে এখানে না লাভ না ক্ষতির বিন্দু। ইংলিশে এই পয়েন্টটাকে বলা হয় কি ব্রেক ইভেন পয়েন্ট। তো এইখানে স্বাভাবিক মুনাফার মেন জিনিস হচ্ছে কি দ্রব্যের দাম এবং গড় ব্যয় কিন্তু সমান হয়, পি ইকুয়ালস টু এসি হয়। তো এর আগের চ্যাপ্টারে যেখান থেকে এমসিকিউ আসে সেই এমসিকিউতে কিন্তু এই পি ইকুয়ালস টু এসি হওয়ার জিনিসটা কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। তো এইখানে স্বাভাবিক মুনাফা যে রয়েছে সেই স্বাভাবিক মুনাফার কনসেপ্টটা কিন্তু এখানে পাওয়া গেল। এরপরে যেটা রয়েছে ক্ষতি, একটা ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হবে সেইটা সম্পর্কে এখন আমি আলোচনা করছি। লাস্ট যেটা রয়েছে এটা হচ্ছে ক্ষতি। একটা ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হবে সেইটা আমি এখন বিচার করছি। দেখো মেন কনসেপ্ট প্রত্যেকটার ক্ষেত্রে এই আকারটা যেটা আছে এই আকারটা দিয়েই হবে, শুধু গড় ব্যয়টা
বা দ্রব্যের দামটা ওঠানামার জন্য যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেইটার মাধ্যমে কিন্তু এই তিনটে কনসেপ্ট হয়। এআর ইকুয়ালস টু এমআর, যেরকম আগেরগুলোতে ছিল ঠিক সেরকমই রয়েছে। পি, ভারসাম্য সৃষ্টি হয়েছে ধরো এই বিন্দুতে, যেরকম আগে হচ্ছিল এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশতে, এটা ভারসাম্য উৎপাদন। এইবারে কি দেখা যাচ্ছে না, এটা আমি একটু বাড়িয়ে দিলাম, গড় ব্যয় যেটা রয়েছে সেই গড় ব্যয়টা ধরো তোমার এরকমভাবে যাচ্ছে, এরকম। তো এখন দেখা যাচ্ছে কি গড় ব্যয় হয়েছে এইখানে আর দ্রব্যের দাম রয়েছে নিচে, অর্থাৎ দ্রব্যের দামটা এতটাই কমে গেছে যে যেটা গড় ব্যয়ের থেকে বা একক পিছু দাম যে রয়েছে সেই একক পিছু দামের থেকে একক পিছু খরচার থেকেও কমে গেছে। অর্থাৎ এখানে কি হয়েছে না পি লেস দ্যান এসি হয়েছে, ঠিক আছে। তো এইখানে তাহলে দেখা যাচ্ছে কি দ্রব্যের দামটা নিচে রয়েছে, গড় ব্যয়টা কি রয়েছে না উপরে রয়েছে, অর্থাৎ দ্রব্যের দামটা গড় ব্যয়ের থেকে কম। অর্থাৎ এই পেনটা ধরো তোমার খরচা হয়েছে 3 টাকা, কিন্তু তুমি বিক্রি করছো পেনটা 1 টাকাতে, তার মানে এখানে কিন্তু তোমার 2 টাকা লস হয়ে গেল। তো এই জিনিসটাকেই কিন্তু এখানে ক্ষতি হিসাবে ধরা হচ্ছে। যদি একটা জিনিসের যে খরচা হচ্ছে সেইটা যদি দ্রব্যের দামের থেকে বেশি হয়, অর্থাৎ দ্রব্যের দামটা এখানে কম, পি লেস দ্যান এসি, দ্রব্যের দামটা কম এবং গড় ব্যয় যেটা রয়েছে সেটা হচ্ছে বেশি। তাহলে এইখানে যদি আমি এটা মার্ক করি এফ বিন্দু দিয়ে এবং এটা যদি আমি এখানে জি বিন্দু দিয়ে মার্ক করি, তাহলে এখানে আয়তক্ষেত্র পিএফ জিসি এই অঞ্চলটাতে কিন্তু ফার্ম ক্ষতি হচ্ছে, মানে এই এতটা অংশ কিন্তু ফার্মের ক্ষতি হচ্ছে। শুধুমাত্র সে খরচা হচ্ছে এতটা, সে পাচ্ছে খরচার এইটুকু পরিমাণ তুলতে এবং বাকি এইটুকু জায়গা সে তুলতে পারছে না, সুতরাং এই জায়গাটা কিন্তু সে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো আয়তক্ষেত্র পিএফ জিসি এই অংশটায় কিন্তু একটা ফার্ম ক্ষতি হয়। তো এইখানে যে এই কনসেপ্টটাও কিন্তু আসে এমসিকিউতে, যে একটা ফার্ম কখন ক্ষতির সম্মুখীন হয়, যদি পি লেস দ্যান এসি হয়, অর্থাৎ দ্রব্যের দাম যদি গড় ব্যয়ের থেকে কম হয় তবে কিন্তু একটা ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। তো এইখানে এই হচ্ছে তিনটে কনসেপ্ট, কখন একটা ফার্ম অতিরিক্ত মুনাফা করবে, কখন একটা ফার্ম স্বাভাবিক মুনাফা করবে এবং কখন একটা ফার্ম ক্ষতির সম্মুখীন হবে। এই তিনটে কিন্তু কনসেপ্ট। এই তিনটে কনসেপ্টটা আমি আরও সংক্ষিপ্তভাবে একবার বলে দিচ্ছি, বলে পরের টপিকে যাচ্ছি। এটা একটা আমি টেবিল করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরও সুবিধা হয়। যদি এখানে অতিরিক্ত মুনাফা হয় তবে সেক্ষেত্রে কি হবে, পি গ্রেটার দ্যান এসি। যদি এখানে স্বাভাবিক মুনাফা হয় অর্থাৎ নর্মাল প্রফিট, এটাকে বলা হচ্ছে সুপার নর্মাল প্রফিট, আর স্বাভাবিক মুনাফাকে বলা হচ্ছে নর্মাল প্রফিট, এর সময় কি হবে, পি ইকুয়ালস টু এসি হবে। এবং লাস্ট যেটা রয়েছে ক্ষতি, সেই ক্ষতির সময় হবে কি না পি লেস দ্যান এসি। এই তিনটে কনসেপ্ট কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কিন্তু তোমাদের আঁকাটা সহজেই মনে থাকবে এবং কখন কোনটা হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। এছাড়াও আর একটা বোঝার উপায় রয়েছে, দ্রব্যের দাম ধরো এই পেনটার দাম যদি 5 টাকা হয় আর যদি তোমার খরচা হয় 3 টাকা, তাহলে সেখানে তোমার এটা অতিরিক্ত মুনাফা হবে কারণ দামটা বেশি খরচা কম। যদি এখানে পেনটার দাম 3 টাকা হয় এবং খরচাও হচ্ছে যদি 3 টাকা, তাহলে সেক্ষেত্রে তোমার এটা স্বাভাবিক মুনাফা হবে এবং খরচা যদি হয় 3 টাকা, যদি তুমি দাম পাও 1 টাকা, তাহলে সেখানে তোমার ক্ষতি হবে। এই জিনিসটা কিন্তু এখানে বোঝা গেল। এরপরে এই টপিকটা তো হলো এই যে স্বাভাবিক মুনাফা, অতিরিক্ত মুনাফা বা ক্ষতির মাধ্যমে যখন একটা ফার্ম ক্ষতির সম্মুখীন হতে হতে কখন একটা ফার্ম টোটালি তার ব্যবসা বন্ধ করে দেয়। বিভিন্ন জুট মিল বা বিভিন্ন যে কোম্পানিগুলো দেখবে বলা হয় যে দীর্ঘদিন ধরে লসে রান করছে, লসে রান করার পরে একটা এমন সময় আসে যখন সে কিন্তু সেই কোম্পানিটাকে বন্ধ করতে বাধ্য হয়। তো এইটা কোন সময় বা কোন সময় অ্যাকচুয়ালি কোন সময়তে কোম্পানিটা বন্ধ হতে হয় আর কি, লসে রান করার পরেও, কিংবা লসে রান করার সত্ত্বেও কেন কোম্পানিটা চালিয়ে নিয়ে যাচ্ছে সে,
সেইটা কেন হচ্ছে সেইটা এখন আলোচনা করব। অর্থাৎ একটা ফার্ম কখন উৎপাদন বন্ধ করবে বা মানে কতটা পরিমাণ মিনিমাম বা ম্যাক্সিমাম কতটা পর্যন্ত উৎপাদন করবে সেইটা এখন আমি বলছি। মানে লসে রান করলেও ম্যাক্সিমাম কতটা পর্যন্ত সে উৎপাদন করবে এবং কখন সে বন্ধ করে দেবে কোম্পানিটা, কোন পর্যায়ের পরে, সেইটা এখন আমি আলোচনা করছি। প্রত্যেকটাই কনসেপ্টের উপরেই হবে। এই স্বল্পকালীন যে ভারসাম্যের শর্ত আছে, এই ভারসাম্যের শর্ত অনুসারে এই প্রত্যেকটা হবে। সেটা এখন বলছি। দেখো, এটা হচ্ছে স্বল্পকালীন যোগান রেখা বলা হয়। পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন যোগান রেখা বা উৎপাদন বন্ধের বিন্দু, শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু, পুরোটাই পূর্ণ প্রতিযোগিতার বাজারের কনসেপ্ট। স্বল্পকালীন যোগান রেখা অনুসারেও কোশ্চেনটা আসতে পারে, বলতে পারে যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন যোগান রেখা সম্পর্কে ব্যাখ্যা করো, কিংবা বলা যেতে পারে পূর্ণ প্রতিযোগিতার বাজারে উৎপাদন বন্ধের বিন্দুটি কখন হয় সেটি ব্যাখ্যা করো। তো সেই জিনিসটা এখন আমি আলোচনা করছি। তো এইখানেও এই দুটো কনসেপ্ট যে রয়েছে, ভারসাম্য অর্জনের শর্ত P=MC এবং এমসির পরিবর্তনের হার এমআর এর তুলনায় বেশি, এই দুটো কনসেপ্ট কাজে লাগে। এবং এইখানেও কিন্তু গড় ব্যয়টাকে দেখতে হয়, এবং গড় ব্যয়ের সাথে সাথে এখানে এভিসি অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় কি, সেই জিনিস গড় পরিবর্তনশীল ব্যয় যেটা রয়েছে সেই কনসেপ্টটাও কিন্তু এখানে তোমাকে দেখতে হবে। তো গড় পরিবর্তনশীল ব্যয় কি সেইটা আমি একবার বলে দিচ্ছি শর্টে। গড় পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়কে যদি উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করা হয় তবে কিন্তু গড় পরিবর্তনশীল ব্যয় পাওয়া যায়। অর্থাৎ এইখানে মোট পরিবর্তনশীল ব্যয় কোনটা না, কাঁচামালের দাম, যেটা উৎপাদনের সাথে সাথে কিন্তু পরিবর্তিত হচ্ছে। যে কোনো ফার্মের কিন্তু তোমার দুটো ব্যয়ের উপস্থিতি থাকে, একটা হচ্ছে স্থির ব্যয়ের কনসেপ্ট এবং একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের কনসেপ্ট। তো এটা তোমরা চতুর্থ চ্যাপ্টারে পড়েছো অলরেডি, যে স্থির ব্যয় কোনটা না, যেটা উৎপাদনের উপর নির্ভরশীল নয়, যেরকম কি বাড়ি ভাড়া, উৎপাদন হলেও যেটা দিতে হয় আবার না হলেও দিতে হয়, বা কম বেশি যাই হোক না কেন ঘর ভাড়াটা কিন্তু বা কারখানার ভাড়াটা কিন্তু সেম থাকে। বা স্যালারি, শ্রমিকদের স্যালারি প্রত্যেক মাসে যদি উৎপাদন সেম নাও হয় তাহলে শ্রমিকদের কিন্তু সেম স্যালারি দিতে হয়। তো এগুলো হচ্ছে স্থির ব্যয়ের উদাহরণ। এবং আরেকটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যেটা তোমার উৎপাদনের সাথে সাথে যেটা পরিবর্তিত হয়, যেরকম কি কাঁচামালের দাম, যদি তুমি উৎপাদন না করো তাহলে কাঁচামাল কিনতে হবে না, তখন এটা শূন্য। আবার যত উৎপাদন বাড়াবে এই খরচাটা আস্তে আস্তে তোমার বাড়বে। তো এইখানে মোট পরিবর্তনশীল ব্যয় থেকে কিন্তু গড় পরিবর্তনশীলের কনসেপ্টটা আসছে। এইখানে গড় পরিবর্তনশীল ব্যয় যেটা রয়েছে সেটা হচ্ছে একক পিছু যে খরচাটা বাড়ছে বা কমছে যে বা পরিবর্তিত হচ্ছে সেইটা কিন্তু বোঝা যায়। তো এই অ্যাভারেজ কস্ট, গড় ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সাপেক্ষে কিন্তু এখন এটাকে বিচার করা হবে যে একটা ফার্ম কখন উৎপাদন বন্ধ করবে বা ম্যাক্সিমাম কতটা দ্রব্য পর্যন্ত সে লসে রান করা সত্ত্বেও উৎপাদন করবে। বিভিন্ন যে জুট মিল বা বিভিন্ন এই যে হিন্দ মোটর যে বন্ধ হয়ে গেছে দীর্ঘদিনের, আমাদের পশ্চিমবঙ্গ তথা বিশ্বে একটা নাম ছিল, সেই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, বা অন্যান্য আরও অনেক কোম্পানি রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেছে। তো সেইগুলো কেন বন্ধ হলো লসে রান করার পরেও, সেইটা এখন আমি বলবো। তো এইটা বলার সময় আবার একটা ছবি আঁকতে হবে, সেই ছবিটা দিয়ে বেসিক্যালি চ্যাপ্টারটা পুরোটাই গ্রাফের ওপরেই ভিত্তি করে হয়। যত গ্রাফ ইউজ করবে তত তোমাদের নাম্বারটা পেতে সুবিধা হবে, গ্রাফ না ইউজ করলে কিন্তু নাম্বার এখানে পাওয়া যাবে না। তো এইখানে ক্রমশ আমি একটু আগেই বলেছিলাম যে দ্রব্যের দাম কিন্তু ওঠানামা হয়, সেটা দ্রব্যের চাহিদার কারণে হতে পারে কিংবা যোগানের কারণে হতে পারে। যদি দ্রব্যের চাহিদাটা কমে যায় তাহলে কিন্তু দ্রব্যের দাম ক্রমশ হ্রাস পেতে থাকে। মার্কেটে তো নতুন নতুন জিনিস আসে, যেরকম কি জুট মিলে কি হয় না, আমাদের এখন প্লাস্টিক জিনিস আসার পর থেকে জুটের বা চটের ব্যাগের চাহিদা কিন্তু অনেকটাই কমে গেছে। লোকেরা প্লাস্টিকটাই পছন্দ করে, যেটা পরিবেশের পক্ষে ক্ষতিকারক হলেও মানুষ কিন্তু প্লাস্টিকটাই বেশি ইউজ করছে বা জুটটা কিন্তু ইউজ করছে না। ঠিক সেরকমভাবেই মার্কেটে একটার বদলে আরও নতুন জিনিস বা নতুন ভ্যারাইটিস জিনিস যেহেতু আসে, সেটার ডিমান্ড কিন্তু কমে যেতে পারে।
তো এই ডিমান্ড কমে যাওয়ার ফলে কিন্তু সেই জিনিসটার প্রাইস কিন্তু অনেক সময় কমে যায়। সেই কমে যাওয়ার জন্যই কিন্তু একটা ফার্ম লসে রান করে। জিনিসটা যদি দামটা কমে যায় কিন্তু তোমার কিন্তু উৎপাদন খরচাটা কিন্তু কমে না, অর্থাৎ তুমি যে কাঁচামাল ইউজ করছো সেই কাঁচামালের দামটা কিন্তু সেমই থাকে, কিন্তু দেখা যাচ্ছে কি না তুমি আগের থেকে কম পরিমাণ দাম পাচ্ছ, অর্থাৎ লসে রান করছো। যেরকম কি তুমি ধরো এখন যদি বলা যায় এই যে বিভিন্ন বাস মালিকরা যেরকম বিক্ষোভ করছে ভাড়া বৃদ্ধির দাবিতে, কারণ কি তেলের দাম প্রত্যেক দিনই বাড়ছে, তাহলে এইখানে দেখা যাচ্ছে কি কাঁচামালের দামটা কিন্তু বাড়ছে কিন্তু মার্জিনটা কিন্তু কমে যাচ্ছে। তার মানে যদি এরকমভাবে যদি কোম্পানি লস খায় ক্রমাগত, তাহলে কিন্তু কোম্পানি বন্ধ করতে বাধ্য হয়। সেটা কখন হচ্ছে সেটা এখন আমি বলছি। এই যে চ্যাপ্টারটা যেটা আমি করাচ্ছি এটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ডাইরেক্টলি কিন্তু জড়িয়ে রয়েছে। ধরো দ্রব্যের দাম ফার্স্টে P4 রয়েছে, তারপরে সেটা কমেছে। প্রত্যেক ক্ষেত্রে দ্রব্যের দাম কমুক বা বাড়ুক, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু P = AR = MR হবে, যেহেতু এখানে আমার দ্রব্যের দামটা স্থির থাকে পূর্ণ প্রতিযোগিতার বাজারে। দ্রব্যের দাম দেখা যাচ্ছে এখানে কমছে, এটা P2 হলো, এবং লাস্ট দেখা যাচ্ছে এখানে P1, অর্থাৎ দ্রব্যের দামটা আরও হ্রাস পেয়েছে। এই রকম কনসেপ্ট হয়েছে, মানে প্রত্যেক ক্ষেত্রে দ্রব্যের দামটা কমেছে। আমি এর আগে একটু আগেই বললাম যে দ্রব্যের দাম হ্রাস পেলেও কিন্তু তোমার যে উৎপাদন ব্যয় বা কাঁচামালের যে খরচাটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয় না। তো এইখানে একটু আগে যেটা আমি করেছিলাম ভারসাম্য হচ্ছিল কোন জায়গাটা না, এমসি রেখার যে ঊর্ধ্বমুখী অংশ সেই জায়গাটাতে, মানে এই পোর্শনটা। তার মানে এই পোর্শনটা আমার দরকার নেই, তো এই জায়গা যেহেতু ছোট রয়েছে তাই এমসির আমি এই পাশের পোর্শনটা আমি কিন্তু আঁকছি এখানে। দেখো কি হচ্ছে, এটা ধরো এমসি রেখা এরকমভাবে গেল, অর্থাৎ এইখানে যে প্রত্যেকটা পয়েন্ট হলো এই প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু ভারসাম্য সৃষ্টি হয়েছে। তার কারণ কি এইখানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এমসির পরিবর্তনের হার এমআরের তুলনায় বেশি হচ্ছে, যেহেতু গড় ব্যয় বা উৎপাদন ব্যয়টা যেহেতু স্থির থাকে। তো সুতরাং এইখানে এই যে প্রত্যেকটা বিন্দু আমি করলাম যেখানে এমআরকে ছেদ করে গেছে এমসি রেখাটা, সেখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এখানে ভারসাম্য অর্জন করেছে। কিন্তু এখানে কখন কি হচ্ছে সেটা দেখো। তো এইখানে ফার্স্ট যেটা রয়েছে সেটা ধরো গড় ব্যয় যেটা গেছে সেটা ফার্স্টে এখান দিয়ে গেছে, এবং যেটা তোমার গড় পরিবর্তনশীল ব্যয় সেটা ধরো গেছে এরকমভাবে। তো এইখানে দেখো কি হচ্ছে, ফার্স্টে এটা ধরলাম আমি Q4 পরিমাণ উৎপাদন হচ্ছে। তো Q4 পরিমাণ যখন উৎপাদন হচ্ছে তখন দেখো দ্রব্যের দাম কিন্তু P4, আর গড় ব্যয়টা দেখো এই যে গড় ব্যয় রেখাটার এইখানে ছেদ করে যেহেতু এসছে তাই জন্য গড় ব্যয় কিন্তু এইখানে এরকম পজিশানে পাওয়া যাবে, অর্থাৎ গড় ব্যয়টা কিন্তু কম, P4 অর্থাৎ দ্রব্যের দামটা কিন্তু বেশি। অর্থাৎ এখানে কিন্তু নর্মাল P4-এ কিন্তু একটা ফার্ম অতিরিক্ত মুনাফা করছে, অর্থাৎ ফার্মটা এখানে বা কোম্পানিটা এখানে কিন্তু একটা ভালো পজিশানে রয়েছে, যেহেতু এখানে সে অতিরিক্ত মুনাফা লাভ করছে। এইখানে কোনো সমস্যা নেই, প্রত্যেক ব্যবসায়ী চাইবে এরকম জিনিসটা যাতে তাদের সাথে ঘটে, তার কারণ কি এখানে তারা অতিরিক্ত মুনাফা পেতে সক্ষম হচ্ছে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দ্রব্যের দাম ধরো কমে P3-তে এলো, তাহলে P3-তে এসে কি দেখা যাচ্ছে না এইখানে তো ভারসাম্য সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু গড় ব্যয় রেখাটাও দেখো গেছে কোথায়, এখান দিয়েই, অর্থাৎ এইখানে উৎপাদন হচ্ছে Q3 যদি ধরি তাহলে কি হচ্ছে না এইখানে গড় ব্যয় এবং দ্রব্যের দাম কিন্তু পরস্পর সমান হয়ে গেছে, অর্থাৎ এইখানে কিন্তু ফার্ম স্বাভাবিক মুনাফা লাভ করছে। অর্থাৎ সেই যে আমি স্বাভাবিক মুনাফা একটু আগেই বললাম না লাভ না ক্ষতির বিন্দু, সেইটা কিন্তু এখন এইখানে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে ফার্মের কোনো লাভও হচ্ছে না আবার কোনো ক্ষতিও হচ্ছে না। তো এই জায়গাটাতে কি করবে ফার্ম এখনও কিন্তু উৎপাদন চালিয়ে যাবে, কারণ ফার্ম এরকম ভাববে যে এখন আমার হয়তো প্রফিট হচ্ছে না আবার লসও তো হচ্ছে না, সুতরাং পরে ভবিষ্যতে আমার কিন্তু একটা প্রফিট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফার্ম এখানে তার উৎপাদনটা এখনও চালিয়ে নিয়ে যাবে, অর্থাৎ Q3 পরিমাণ কিন্তু উৎপাদন
করবে, কিছুটা উৎপাদন কমাবে কিন্তু উৎপাদন কিন্তু করবে, যেহেতু এখানে ফার্মের কোনো ক্ষতি হচ্ছে না, আবার লাভও হচ্ছে না। ভবিষ্যতে যেহেতু সে তার একটা প্রত্যাশা থাকে যে মুনাফা অর্জন করতে পারে, সেই কারণে কিন্তু এখানে সে উৎপাদনটা চালিয়ে যাবে। এইবারে দেখা যাচ্ছে দ্রব্যের দামটা কিন্তু আরও কমে গেল, অর্থাৎ কমে গিয়ে সেটা যদি P2-তে আসে, অর্থাৎ P2-তে কী দেখা যাচ্ছে, এখানে P2-তে দেখা যাচ্ছে এই যে ভারসাম্য যেখানে সৃষ্টি হয়েছে সে তার রেসপেক্টে যদি আমি দেখি, গড় ব্যয় কিন্তু এখানে হয়েছে কোথায়, এই জায়গাতে গড় ব্যয় কিন্তু রয়েছে এই জায়গাতে রয়েছে, কিন্তু দ্রব্যের দাম পাচ্ছে কোথায় না P2, অর্থাৎ ফার্ম কিন্তু এখন ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ কি, দ্রব্যের দাম যে রয়েছে তার থেকে কিন্তু খরচাটা বেশি, একক পিছু খরচাটা কিন্তু এখন বেশি হয়ে গেছে, অর্থাৎ দাম এতটাই কমে গেছে সে তার মোট যে খরচাটা হচ্ছে বা গড় যে খরচাটা হচ্ছে একক পিছু, সেইটা কিন্তু এখন সে পাচ্ছে না। তার মানে ফার্মটা কিন্তু সে লসে রান করছে। কিন্তু এইখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে, এইখান দিয়ে কিন্তু এভিসি কার্ভটা গেছে, অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু সে পাচ্ছে। কারণ কি, পরিবর্তনশীল ব্যয়টা P2 এর সমান হয়েছে। এসি যেটা রয়েছে, এসি পাওয়া যায় দুটো জিনিসের উপরে ভিত্তি করে, একটা হচ্ছে এভিসি এবং আরেকটা হচ্ছে এএফসি, অর্থাৎ স্থির ব্যয় এবং গড় স্থির ব্যয় এবং গড় পরিবর্তনশীল ব্যয়ের সমষ্টি করে কিন্তু এসি পাওয়া যায়। অর্থাৎ আমি বলেছিলাম কাঁচামালের খরচা এবং একটা স্থির খরচা থাকে, সেই দুটো একক পিছু যদি আমি বার করি, সেই দুটো সমষ্টি করে কিন্তু এসি পাওয়া যায়। তো এই যে P2 দাম হচ্ছে, এই P2 দামে কিন্তু এখন দেখা যাচ্ছে কি না, এভিসি যেটা আছে অর্থাৎ গড় পরিবর্তনশীল ব্যয় একক পিছু দ্রব্যের, সেইটা কিন্তু এখানে সে শুধুমাত্র পাচ্ছে, অর্থাৎ গড় ব্যয়ের কিছুটা অংশ সে পাচ্ছে, পুরোটা অংশ পাচ্ছে না। অর্থাৎ এএফসির অংশটা কিন্তু সে না পেলেও শুধুমাত্র এভিসি যে রয়েছে সেই এভিসির অংশটা কিন্তু সে পাচ্ছে, অর্থাৎ সে কাঁচামাল যে কিনেছিল সেই কাঁচামালের পয়সাটা কিন্তু সে পাচ্ছে, এবং অন্যান্য ধরো যে শ্রমিক বা ঘর ভাড়ার পয়সাটা রয়েছে সেটা সে নিজের পকেট থেকে দিচ্ছে। তো এখনও যেহেতু সে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, সে তুমি যদি একটা ব্যবসা শুরু করো, তুমি কিন্তু কখনোই চাইবে না যে তোমার ব্যবসাটা বন্ধ হয়ে যাক। তো এইখানে ফার্মও সেরকম, যে কোনো ফার্ম সেটাই চাইবে। তো এইখানে দেখতে পাচ্ছে যে সে ব্যয়ের কিছুটা অংশ তো সে পাচ্ছে, পুরোটা তার কিন্তু লস হচ্ছে না। অর্থাৎ একটা দ্রব্য উৎপাদনে যে খরচা হচ্ছে সেই খরচার কিছুটা অংশ, অর্থাৎ এভিসি অর্থাৎ পরিবর্তনশীল ব্যয়ের অংশটা কিন্তু সে তুলতে পারছে, কিন্তু পুরোটা সে তুলতে পারছে না। তাই জন্য যেহেতু সে অল্প কিছুটা ব্যয় সে তুলতে পারছে বা সে হাতে পাচ্ছে, তাই জন্য সে কিন্তু এখানে উৎপাদনটা চালিয়ে যাবে, লসে রান করলেও কিন্তু উৎপাদনটা চালিয়ে যাবে। কারণ সেই একই ব্যাপার, প্রত্যাশা রয়েছে একটা যে পরে হয়তো তার কোম্পানিটা ঘুরে দাঁড়াতে পারে। তো সেই জায়গাতে গিয়ে সে তাই উৎপাদনটা কিন্তু এখনও চালিয়ে যাবে, যেহেতু সে কিছুটা অংশ, পুরোটা তার লস হচ্ছে না, কিছুটা অংশ তার লস হচ্ছে। তাই জন্য সে এখনও কিন্তু এই বিন্দুতে, অর্থাৎ এই P2 যে দাম রয়েছে এখানে চালিয়ে নিয়ে যাবে। এইবারে দেখা যাচ্ছে দ্রব্যের দাম আর কখনোই বৃদ্ধি পাচ্ছে না। আবার এর পরের বারেও কী হচ্ছে না, দ্রব্যের দামটা কমে গেল, কমে গিয়ে কোথায় হলো না, P1-এ এলো। তো P1 যে আছে, P1-এ আসার ফলে কি হচ্ছে দেখা যাচ্ছে না, এইখানে না পাচ্ছে গড় ব্যয়, কারণ গড় ব্যয়টা অনেকটাই উপরে রয়েছে, এবং না পাচ্ছে গড় পরিবর্তনশীল ব্যয়, অর্থাৎ কাঁচামাল যে কিনেছিল সেই খরচাটাও আর পাচ্ছে না। তাহলে এইখানে কিন্তু ফার্মের টোটালটাই লস, অর্থাৎ যে দ্রব্য উৎপাদন করছে পুরোটাই তার নিজের পকেট থেকে চলে যাচ্ছে, কোনো অংশই সে তুলতে পারছে না। তো এইখানে তখন কোম্পানি একটা ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়, যদি তোমার সে ব্যয়ের কোনো অংশই যদি তুলতে আর না পারে, অর্থাৎ ব্যয়ের কোনো অংশই যদি সে মার্কেট থেকে না পায়, তাহলে কিন্তু সে আর এই ব্যবসাটা চালিয়ে নিয়ে যায় না। যদি আমি এখানে ডিনোট করি বিভিন্ন পয়েন্ট দিয়ে, এ বি সি ডি, তো এই পয়েন্টগুলো দিয়ে যদি আমি ডিনোট করি তাহলে দেখা যাচ্ছে কি না, এইখানে এ পয়েন্টে কিন্তু ফার্ম কোনো ব্যয় তুলতে সক্ষম হচ্ছে না, বি বিন্দুতে শুধুমাত্র সে কাঁচামালের দাম বা পরিবর্তনশীল ব্যয়ের অংশটুকু তুলতে পারছে, সি বিন্দুতে গড় ব্যয়ের অংশটা তুলতে পারছে, মানে যে খরচা হচ্ছে সেই পুরোটাই তুলতে পারছে, কিন্তু আবার লাভও হচ্ছে না। আর ডি বিন্দু যেটা রয়েছে সেই ডি বিন্দুতে কি হচ্ছে না, দাম যেটা পাচ্ছে সেটা গড় ব্যয়ের থেকে অনেকটাই বেশি, অর্থাৎ অতিরিক্ত মুনাফা হচ্ছে।
তো তাই জন্য এই বি বিন্দু যে রয়েছে, এই বি বিন্দু থেকে যদি আমি একটু এক চুলো নিচে নেমে আসি, তাহলেও কিন্তু একটা ফার্ম তার খরচার কোনো অংশই তুলতে পারে না। তাই জন্য সে ম্যাক্সিমাম কিন্তু এই যে এইখানে যদি এটা Q2 হয়, তাহলে এই Q2 পর্যন্ত কিন্তু ম্যাক্সিমাম সে উৎপাদন করবে। কারণ Q2 থেকে যদি এক চুলো সরি, তাহলে কি হচ্ছে না, সেখানে ফার্মটা কিন্তু তার কোনো খরচাই তুলতে পারছে না। তো সুতরাং তাই জন্য এইখানে এভিসি যে রয়েছে বা গড় পরিবর্তনশীল ব্যয়, এই গড় পরিবর্তনশীল ব্যয়ের সর্বনিম্ন বিন্দু বা বি বিন্দু যেখানে এটা যে হয়েছে, এই বি বিন্দুটাকে কিন্তু বলা হয় শাটডাউন পয়েন্ট বা উৎপাদন বন্ধের বিন্দু। তো একটা ফার্ম এখান থেকে কি বোঝা গেল, সব থেকে বেশি বা সর্বোচ্চ উৎপাদন করবে কতটা না Q2 পরিমাণ, তারপরে সে আর উৎপাদন কিন্তু করবে না। তার কারণ কি, Q2-তে অলরেডি সে লস খাচ্ছে এবং তারপরে যদি আরও উৎপাদন করে তাহলে কিন্তু পুরোটাই তার লস কিন্তু হয়ে যাবে। তাই জন্য যদি এখানে বলা হয় যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে স্বল্পকালীন যোগান রেখা কতটুকু অংশ হবে, বলতে হবে যে এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশে হবে এবং সেটি বি থেকে বি এর উপরে যতটা রয়েছে বা বি এর ঊর্ধ্বমুখী অংশটাই কিন্তু হবে স্বল্পকালীন যোগান রেখা। কি বললাম না, যদি স্বল্পকালীন যোগান রেখা যদি জানতে চায় তাহলে কি বলতে হবে না, এমসি রেখার যে ঊর্ধ্বমুখী অংশ আছে, সেই এমসি রেখার ঊর্ধ্বমুখী অংশে বি এর উপরের অংশটি হবে একটা ফার্মের স্বল্পকালীন যোগান রেখা। তার নিচে হলে কিন্তু ফার্মটা উৎপাদন বন্ধ করে দেবে। তো এইখানে কিন্তু এই এমসিকিউতে কিন্তু এটা খুবই আসে যে উৎপাদন বন্ধের বিন্দু বা শাটডাউন পয়েন্ট কাকে বলা হয়। তো এখানে বলা হচ্ছে কি এবিসি রেখার বা গড় পরিবর্তনশীল ব্যয় রেখা বা অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু। কারণ এর নিচে নামলে ফার্ম কিন্তু টোটালি লস, ফার্মের কিন্তু টোটালটাই লস হয়ে যায়। তো সেই কারণে এই জিনিসটা কিন্তু ঘটে। এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসছে, তোমরা যদি পুরনো সালের কোশ্চেনগুলো যদি দেখো তাহলে কিন্তু এখানে এটা দেখা যাবে। তো এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং এটা একটু বোঝারও ব্যাপার রয়েছে। যদি তুমি আঁকাটা ঠিকঠাকভাবে এখানে বুঝে যাও বা যে কনসেপ্টগুলো আমি বললাম সেই কনসেপ্টগুলো যদি বুঝে যাও তাহলে কিন্তু এটা খুবই সহজ লাগবে এবং সহজে তুমি এটা করতে পারবে। তো এইটা আমি আর একটু শর্টে কি করে মনে রাখা যায় সেটা আমি একটু বলে দিচ্ছি। তো ফার্স্টে কি হচ্ছে, উৎপাদন চালাবে কোথায়, যদি P4-এ উৎপাদন কি করবে, চালাবে। তার কারণ কি, এখানে P গ্রেটার দ্যান এসি হয়েছে, এখানে উৎপাদন চালাবে। P3-তে কি হচ্ছে, এইখানে P ইকুয়ালস টু এসি হচ্ছে, তাই জন্য এখানে উৎপাদন চালাবে। এইখানে কি হচ্ছে, P2-তে কি হচ্ছে, P লেস দ্যান এসি বাট P ইকুয়ালস টু এভিসি, এই দুটো জিনিস কিন্তু এখানে হচ্ছে, তাই জন্য এখানেও সে উৎপাদন চালাবে। কিন্তু যদি P1 হয়ে যায় তাহলে সেখানে কি হচ্ছে, P লেস দ্যান এসি এবং P লেস দ্যান এভিসি হচ্ছে, অর্থাৎ এইখানে কিন্তু ফার্মার উৎপাদন কিন্তু করবে না। এইভাবে কিন্তু এটা মনে রাখতে হবে যাতে তোমার সহজেই এটা জানা থাকে। তো এই হচ্ছে স্বল্পকালীন যোগান রেখা বা উৎপাদন বন্ধের বিন্দুর কনসেপ্ট, এইটা তোমাদের আসে। আর একটা আমি ছোট জিনিস, সময় আর বেশি নেই তো সেই কারণে অল্প একটা ছোট জিনিস বুঝিয়ে দিচ্ছি। একটা পূর্ণ প্রতিযোগিতার বাজারে কখন দ্রব্যের দাম বৃদ্ধি পেতে পারে বা কখন হ্রাস পেতে পারে সেই জিনিসগুলো আমি এখন একটু ছোট করে বলে দিচ্ছি, যাতে তোমাদের এই কোশ্চেনটা একবার এসেছিল, আমি দেখেছিলাম 2000 সম্ভবত 17 বা 18 সালে, যে যোগান যদি বেড়ে যায়, চাহিদা যদি স্থির থাকে তাহলে বাজারে কি এফেক্ট পড়বে, সেই জিনিসগুলো একটু আমি কনসেপচুয়াল জিনিস বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয় এই ব্যাপারগুলো বুঝতে। আগের দিন আমি বুঝিয়েছিলাম যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে কিভাবে ভারসাম্য দাম সৃষ্টি হয়। সেই পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভারসাম্য দামের সৃষ্টির মাধ্যমেই কিন্তু এখন এই কনসেপ্টগুলো বোঝাবো। ফার্স্টে ধরো কি হচ্ছে, 1 নম্বরে এইটা হচ্ছে ভারসাম্য বিন্দু, এটা হচ্ছে সাপ্লাই কার্ভ, এটা ডিমান্ড কার্ভ। এখানে প্রাইস মাপছি, এখানে কোয়ান্টিটি মাপছি। ধরো দ্রব্যের দাম হচ্ছে 40 টাকা। এইবারে ধরো হঠাৎ করে কোনো জিনিসের ডিমান্ড বেড়ে গেল, যেরকম কি এখন দিওয়ালি আসছে, এখন মোমবাতি, তারপরে বিভিন্ন টুনি লাইট বা তোমার বাজি, এসবের ডিমান্ড কিন্তু বেড়ে যায়। সাপ্লাইটা যদি সেম থাকে তাহলে কি হবে,
না নতুন ডিমান্ড কার্ভ ধরো এইখানে হলো D2-তে ডিমান্ডটা বেড়ে গেল। যেহেতু সময় খুব হ্যাঁ। সীমিত থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে খুব অল্প সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। হ্যাঁ একটুখানি আছে আর বলে দিচ্ছি। তো এইখানে দেখা যাচ্ছে কি এখন কিন্তু দ্রব্যের দামটা বেড়ে গেল, অর্থাৎ কি দেখা যাচ্ছে সাপ্লাই সেম থাকা অবস্থায় যদি ডিমান্ড বাড়ে তাহলে কিন্তু দ্রব্যের দামটা বেড়ে যেতে পারে। আবার কি হতে পারে ঠিক একইভাবে ডিমান্ড কার্ভ বা সাপ্লাই কার্ভ রয়েছে, ডিমান্ডটা ধরো এখন কমে গেল, অর্থাৎ নতুন ডিমান্ড ধরো হলো যদি এইখানে হয় তাহলে কিন্তু আগের থেকে দ্রব্যের দামটা কমে যাবে, এই কিন্তু ঘটনা ঘটতে পারে। আর কি হতে পারে ধরো এটা সাপ্লাই কার্ভ রয়েছে আর এটা ডিমান্ড কার্ভ রয়েছে, সাপ্লাইটা ধরো কোনো কারণে বেড়ে গেল তাহলে কি দেখা যাচ্ছে না দামটা কিন্তু কমে যায়। আবার ঠিক একইভাবে যদি সাপ্লাই ডিমান্ডটা সেম রেখে সাপ্লাই যদি কমে যায় অর্থাৎ S2 যদি হয়ে যায়, কমে যাচ্ছে এখন, তাহলে কিন্তু দ্রব্যের দামটা আগের তুলনায় বেড়ে গেল। তো এই কনসেপ্টগুলো কিন্তু এখানে আছে যে কখন সাপ্লাই বাড়লে কি হতে পারে বা সাপ্লাই কমলে কি হতে পারে বা ডিমান্ড বাড়লে কি হতে পারে বা ডিমান্ড কমলে কি হতে পারে। তো এই রকম কার্ভ দিয়ে কিন্তু তোমরা বিচার করবে যদি এরকম কোনো কোশ্চেন আসে যে দ্রব্যের দাম স্থির থাকা অবস্থায় সাপ্লাই বেড়ে গেল তাহলে বাজারে কি প্রভাব ঘটবে, বা দ্রব্যের চাহিদা সেম থাকা অবস্থায় যদি সাপ্লাই কমে যায় বা বেড়ে যায় তাহলে বাজারে কি এফেক্ট পড়তে পারে দ্রব্যের দামে, সেটা যদি তোমাদের কোশ্চেন আসে তাহলে কিন্তু তোমরা সেটা সহজেই লিখে দিতে পারবে। স্যার যেমনটা বলছিলেন যে এই মার্কেট চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং পরবর্তীকালে যারা কলেজে ইকোনমিক্স নিয়ে পড়বে এই চ্যাপ্টারটা থেকে অনেক কিছু আসে, যেটা আমার নিজেরও ছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা, তো একদম এই চ্যাপ্টারটা গ্রাফিক্যালও কিছু প্রেজেন্টেশন দেখা। হ্যাঁ এই চ্যাপ্টারটা বেসিক্যালি যেটা রয়েছে প্রত্যেকটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের উপরে ভিত্তি করেই হয়েছে। এরপরে কলেজে যারা ইকোনমিক্স অনার্স নিয়ে পড়বে তারা কিন্তু এই যে বাজার যেটা করালাম এই বাজারের কনসেপ্ট নিয়েই কিন্তু বিভিন্ন ISLM মডেল বা তোমার বিভিন্ন যে বাজারে কি প্রভাব ঘটতে পারে বা কখন মুনাফা সর্বাধিক হচ্ছে বা পূর্ণ প্রতিযোগিতার বাজারে ভবিষ্যতে কি এফেক্ট পড়তে পারে সেটা কিন্তু সহজে কিন্তু এইখান থেকে এই বেসিক কনসেপ্টগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যাবে। এছাড়া তোমার মার্কেটে কোন সময়তে ডিমান্ড বাড়বে বা বিজনেস সাইকেল যেটা হয় সেই বিজনেস সাইকেলের মাধ্যমেও কিন্তু এই যে বাজার দামটা যে ওঠানামা করতে পারে বা কীরকম কি ঘটতে পারে সেইটা কিন্তু বোঝা যায়। যেরকম কি বিজনেস সাইকেল মানে বাণিজ্য চক্র যেটাকে বলা হয়, প্রত্যেক বছরই চক্রাকার পথে একটা জিনিসের দাম ডিমান্ড ওঠানামা করে। যেরকম কি পাখা ধরো যদি হয়, এই শীতকাল আসছে এখন পাখায় মন্দা চলবে, 4টি পর্যায়ের মাধ্যমে হয়। তারপরে আবার যখন তোমার শীতকাল, এখন যেরকম শীতকাল পাখার ডিমান্ড এমন একদমই কমে যাবে। এরপরে যখন আবার তোমার মার্চ মাস আসবে বা এপ্রিল মাস আসবে তখন পাখার ডিমান্ডটা আস্তে আস্তে বাড়বে। তারপরে মে জুন মাসে আবার পাখার ডিমান্ডটা হাই থাকবে। আবার যখন সেপ্টেম্বর মাস বা এই অক্টোবর মাস আসবে তখন আস্তে আস্তে পাখার ডিমান্ডটা কমতে থাকবে। বেশ, অনেক ধন্যবাদ আপাতত স্যার, আজকে আমাদের হাতে একেবারেই সময় নেই স্টুডিওতে আসার জন্য, অনেক ধন্যবাদ। তোমাদের যেভাবে স্যার বললেন এবং পাশাপাশি তোমরা এই চ্যাপ্টারটা ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে পড়বে, কারণ যেমনটা মূল্যায়ন রয়েছে এর পরবর্তীকালে যারা ইকোনমিক্স নিয়ে পড়বে এই চ্যাপ্টারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর যেখানেই শেষ করতে হচ্ছে। আপাতত সকলে সুস্থ থেকো, ভালো থেকো এবং আগামী অন্যান্য পর্বের জন্য অবশ্যই নজর রেখো সিটিভি।